চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় তীর্থযাত্রীদের পায়ে চাপা পড়ে ৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বুধবার মেলার দ্বিতীয় দিনে বিকেলে পূর্ণতিথি চলার সময় প্রচণ্ড ভিড়ে তারা পায়ের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। এদিকে ৩ দিনের এই মেলায় পুণ্যার্থীদের যে নিরাপদে তীর্থ দর্শন ও পূজা অর্চনা সম্পন্ন করতে পারে সেজন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছেন। সেই সাথে মেলা কমিটির নেতারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। শিব চতুর্দশী উপলক্ষে তীর্থযাত্রী ও পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সহ পুরো এলাকা। প্রতি বছরের মতো এবছরও দেশ বিদেশ থেকে সনাতন ধর্মের লাখো নারী পুরুষ ঐতিহ্যবাহী এই তীর্থধাম পরিদর্শনে এসেছেন। শিব চতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ডের প্রাচীন এই পীঠস্থানে 3 দিনের তীর্থযাত্রা সহ 15 দিন মেলা চলবে। মেলায় অংশ নিতে এরই মধ্যে চলে এসেছে অসংখ্য সাধু সন্ন্যাসী সহ তীর্থযাত্রী। মেলা চলবে দোল পূর্ণিমা পর্যন্ত। প্রতি বছর এই মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের সনাতন ধর্মের নারী পুরুষের আগমন ঘটে। এবছরও প্রায় 10 লক্ষ তীর্থযাত্রীর সমাগম হবে ধারণা আয়োজকদের। এদিকে সুষ্ঠুভাবে আয়োজন শেষ করতে চন্দ্রনাথ ধাম ও আশপাশের এলাকায় রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ভক্তগণরা আসছে, তাদের প্রয়োজনগুলো বলছে, আমরা ওই অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছরে নেই, এবছরও শিব চতুর্দশীতে আমরা আশা করছি 10 লক্ষর অধিক আগত ভক্তবৃন্দ থাকবেন। পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে একটি প্রার্থনা এবং ভোলানাথের কাছে একটি প্রার্থনা, সবাই যেন সুখে শান্তিতে থাকি, সুন্দর একটি পৃথিবী করতে পারি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 জনের আজীবন ছাত্রত্ব বাতিল এবং মোট 48 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর SM আব্দুর রাজ্জাক। আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও পৌরকৌশল বিভাগের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিওন, সাধারণ সম্পাদক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সৌমিক সাহা, যন্ত্র কৌশল বিভাগের শাশ্বত সাহা সাগর ও পৌরকৌশল বিভাগের শিক্ষার্থী মৃণয় কান্তি। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় 2 শিক্ষার্থীকে 4 সেমিস্টার বা 2 শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। এর বাইরে 42 জনকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের 5ম দিনের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এদিকে দাবি আদায় 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসা সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, শুধু জরুরি সেবা চালু রাখা হয়েছে। 10টা বেজে গেছে, কোনো ডাক্তার আছে না। আমার রোগী কালকে আইছি, ডাক্তার কাছে পাইনি। এদিকে 5 দফা দাবি আদায়ে এবার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। এদিকে গাজীপুর ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনে নেমেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে অধ্যক্ষের বরাবর স্মারকলিপি জমা দেন। নামের মধ্যে আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তারা এখন চায় ডাক্তার ট্যাগ ইউজ করে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে ভঙ্গুর করে দিতে। ওরা 6 মাস 1 বছর পড়াশোনা করে ওরা এসে ডাক্তার পদবিটা চেয়ে নেবে, এটা হতে পারে না। রবিবার সকাল থেকে চট্টগ্রাম হাসপাতালের কোনো ওয়ার্ডে নেই চিকিৎসক। এতে চরম দুর্ভোগে আছেন রোগীরা। গতকালকে আমাদের একটি আদালত একটা রায়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে 12 মার্চে পিছানো হয়েছে। এই জন্য আমরা আমাদের কর্মসূচি আরও 48 ঘন্টা বৃদ্ধি করেছি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জানান, ইন্ট্রান চিকিৎসকদের কর্মসূচিতে চিকিৎসা সেবা ব্যাহত হলেও জরুরি সেবা চালু রাখা হয়েছে। যেহেতু একটি টার্সিয়ারি লেভেল হাসপাতাল, আমাদের কার্যক্রম আমরা পুরোদস্তুর চালিয়ে যাচ্ছি, যদিও লোকবলের অভাবে আমাদের যারা কাজ করছেন তাদের উপর একটি অতিরিক্ত চাপ পড়তেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কিন্তু আমার রক্ত দেওয়া শুরু হয়, কিন্তু দেরি হচ্ছে, বুঝছেন। সমাগম লোকের সংখ্যা কম, ডাক্তারের সংখ্যা কম, আপনারা আবার পুনরায় রোববারে আসেন। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেয়া সহ 5 দফা দাবিতে গত 13 ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু করে ইন্ট্রান চিকিৎসকরা। শাকিলা শম্পা, 71। দর্শক, চিকিৎসকের ধর্মঘটের বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কি কর্মসূচি চলছে আজ চিকিৎসকদের? ধর্মঘটে চিকিৎসা সেবার কি প্রভাব পড়েছে জানাবেন। তৃষা, এই কমপ্লিট শাটডাউন সেটি চলছে এবং আজ এই কর্মসূচির পঞ্চম দিন চলছে। আমি রয়েছি মেডিকেল কলেজ ক্যাম্পাসে। সকাল থেকে কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। আমরা দেখেছি ঘুরে যে তালা লাগিয়ে ক্লাসরুমগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং কোনো ক্লাস বা হচ্ছে না, এবং পরীক্ষা বর্জনের যে কর্মসূচি সেটিও বহাল রয়েছে। সব মিলিয়ে এই মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে, কারণ ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে এবং কোনো শিক্ষার্থীকে এখন পর্যন্ত দেখা যায়নি, যদিও তারা দুপুরের দিকে এখানে অবস্থান নেওয়ার কথা রয়েছে। আর হাসপাতালের কথা যদি বলি, আপনি জানেন যে 1000 শয্যার এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে 3 থেকে 4000 রোগী প্রতিদিন এখানে ভর্তি থাকে। তো এই অনুপাতে চিকিৎসক না থাকা এমনিতেই কিন্তু সারা বছর রোগীদের একটি ভোগান্তি থাকে। তো এখানে ইন্টার্ন চিকিৎসকদের এই যে কর্মবিরতির কারণে একটি নতুন করে একটি সংকট তৈরি করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে হাসপাতালের চিকিৎসা সেবার কোনো ধরনের বিঘ্ন নাই, যেটি বিঘ্ন করছে তাদের লোকবলের সংকটের কারণে। এবং আপনি জানেন যে এই মেডিকেলে 250 জনের মতো ইন্টার্ন চিকিৎসক এই কলেজে এখান থেকে ইন্টার্ন করে থাকে, কিন্তু এই প্রায় 300 পোস্ট গ্রাজুয়েশন করা যারা ডিগ্রির জন্য তারা ট্রেনিং করছেন, তারা কিন্তু হাসপাতালে সেই যে রোগীদের তারা সামাল দিচ্ছেন। সেই কারণেও কিন্তু আমরা বলতে পারি যে তুলনামূলক এখানে ভোগান্তি কম। যদিও রোগীরা বলছেন যে তারা প্রত্যাশা সেবা তারা পাচ্ছেন না, তারা ভর্তির পর রোগীদের যেভাবে সেবা তারা প্রত্যাশা করেন সেই সেবা তারা পাচ্ছেন না। এবং আমরা গত 5 দিন ধরে রোগীদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু একই কথা বলে আসছেন যে এই হাসপাতালে নানান সংকটের মধ্যে সবচেয়ে বড় যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে যে চিকিৎসকের সংকট, এবং তারা এখানে ভর্তি হওয়ার পর যে রোগীদের যেভাবে তারা সেবাটা আশা করেন সেই সেবা পাচ্ছে না, ফলে তারা ভোগান্তির কবলে পড়েছেন। এবং অনেকে যারা বৃহস্পতিবার যারা ভর্তি হয়েছেন তারা শুক্রবারে কোন চিকিৎসক তারা দেখা পাননি, এবং শনিবারও একই অবস্থা থাকে, এমন কথা কিন্তু তারা বলে থাকেন যে সপ্তাহের ছুটির দিনগুলোতে এই ভোগান্তি আরো বেশি। এবং এই যেটি বলছিলাম যে আসলে 1000 শয্যার এই হাসপাতালে 3 থেকে 4000 রোগী এখানে প্রতিদিন ভর্তি থাকার কারণে এমনিতে একটি সংকট এখানে বলা যায় যে বছর জুড়ে থাকে। যদিও এটি মিড লেভেলের চিকিৎসক এবং যারা অধ্যাপক পদমর্যাদার রয়েছেন তারা ক্লাস এবং শিক্ষার্থীদের অন্যান্য সময় সামাল দিয়ে কিন্তু সেই রোগীদের সেবা দিয়ে থাকেন। এখন যেহেতু ক্লাস এবং পরীক্ষা হচ্ছে না, সেই কারণে তারা কিছুটা বাড়তি সময় এই রোগীদের পেছনে দিতে পারছেন, এবং যেটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এবং কলেজ কর্তৃপক্ষ বলছেন যে তারা রোগীদের সেবায় তারা সর্বাত্মক তারা চেষ্টা করছেন। এবং আমরাও যেটি দেখছি যে রোগীরা যে চিকিৎসক অন্যান্য সময়ের তুলনা সেটি কিন্তু কিছুটা সময় তারা বাড়তি দিতে পারছেন। যদিও এখানে এই হাসপাতালটি 2013 সালে 1000 শয্যা 500 থেকে 1000 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু এখানে প্রয়োজনীয় যে চিকিৎসক সেটি কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। এই কারণে রোগীদের একটি ভোগান্তি রয়েছে। তো আমরা যেটি অপেক্ষা করছি যে দুপুর নাগাদ আসলে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তারা কি ধরনের নতুন করে কর্মসূচি, আপনি জানেন যে এরই মধ্যে 48 ঘন্টা সময় নতুন করে বাড়ানো হয়েছে। তারা যেটি দাবি করেছেন যে যারা এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক যারা রয়েছেন তার বাইরে কেউ ডাক্তার লিখতে পারবেন না।
এবং এই দাবি সহ মোট 5 দফা দাবি রয়েছে যে 10,000। বাবুল, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। পরবর্তী সংযোগে আমরা আবারও নিশ্চয়ই আপনার সাথে আসবো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2016 সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে 2 ভাই গুম খুনের ঘটনা এবং 2017 সালে অপারেশন ঈগল হান্টের রহস্য তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে 2 ভাইয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ট্রাইব্যুনালের সদস্যরা। আর এই ঘটনায় আশার আলো দেখছেন তাদের পরিবারের সদস্যরা। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 8 সদস্যের একটি টিম। এ সময় তারা নিহতদের বাবা আইনাল হকের সাথে কথা বলেন। পরে আলোচিত জঙ্গি অভিযান ঈগল হান্টের ঘটনাস্থল পরিদর্শন করেন। কান্নাজড়িত কণ্ঠে আইনাল হক জানান, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই তার ছেলেদের গুম করা হয়েছে। আর ছেলেদের শোকে তিনি স্ত্রীকেও হারিয়েছেন। নিহতদের ভাই ও ছাত্রদল নেতা শেতাউর সহ স্বজনরা দাবি করেন, দলীয় কারণেই তার 2 ভাইকে গুম খুনের শিকার হতে হয়েছে। আমার ভাই জীবিত আছে, এখন আমরা ফিরে চাই। যদি জীবিত না থাকে তাকে কে বা কারা কেমনে কোথায় রাখলো বা ক্রসফায়ার করলো নাকি কোনো জেলখানায় রাখলো, এটা আমরা আইনের মাধ্যমে তার সন্ধান চাই। 2017 সালের 17 এপ্রিল অপারেশন ঈগল হান্ট মামলায় অভিযুক্ত হয়ে আটক হয়েছিলেন কানসার এলাকার ইসাহাক আলী। 2 বছর পর জামিনে মুক্ত হলেও এখনও সেই মামলা চলছে। সঠিকভাবে যদি এটা তদন্ত করা হয় তাহলে প্রকৃত ঘটনাটা বের হবে এবং এখানে যে আমাদের মতো অসংখ্য মানুষকে, নিরীহ মানুষকে যে জড়িয়ে দেওয়া হয়েছে, এটা মানে সবাই দেশবাসী জানতে পারবে যে এটা একটা সাজানো নাটক ছিল। সে সময় চাঁপাইনবাবগঞ্জে 9 জন গুম ও খুনের শিকার হয়েছিলেন। এসব ঘটনার তদন্ত দাবি করেছেন বিএনপি নেতারা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে 8 থেকে 9 জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা 2টি মামলা করেছি। যুবদল, ছাত্রদল, আপনার মূল দল, যাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে, এই কারণের জন্য তারা একটা চক্রান্ত, এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহীভাবে তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে করে। ঘটনার 8 বছর পর গত সেপ্টেম্বরে অপহরণ করে হত্যার অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত রেজাউলের পিতা আইনাল হক। আসামি করা হয় রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ পুলিশের 5 জন ও স্থানীয় আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে। এছাড়াও অপারেশন ঈগল হান্টে স্বামী হত্যায় মামলা করেন ব্যবসায়ী আবুর স্ত্রী সুমাইয়া বেগম। মনিরা কাজুরি, 71। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কের 2 পাশে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে রাজুক। বুধবার বেলা 11টার দিকে পূর্বাঞ্চলের বালু ব্রিজ এলাকা থেকে 2 দিনের অভিযান শুরু হয়। যদিও বিলবোর্ড অ্যাসোসিয়েশনের লোকজন হাইকোর্ট থেকে রিট পিটিশন আবেদনের কাগজ নিয়ে উচ্ছেদ বন্ধের আবেদন করেন, তবে রাজুক কর্তৃপক্ষ বলছে কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত অভিযান চলবে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কের 6.5 কিলোমিটার পড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহরের মধ্যে। এই রাস্তায় বিলবোর্ড স্থাপনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু অভিযোগ সাবেক সরকারের লোকজন প্রভাব খাটিয়ে 50টির বেশি বিলবোর্ড বসায়। অবৈধ এসব বিলবোর্ড সরিয়ে নিতে বুধবার বেলা 11টায় পূর্বাচলের বালু ব্রিজ এলাকায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অভিযান। 3টি বিলবোর্ড উচ্ছেদের পর দুপুর 1টার দিকে বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সহসভাপতি সহ কয়েকজন হাইকোর্ট থেকে রিট পিটিশনের কাগজ হাজির করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। দাবি জানানো হয় উচ্ছেদ বন্ধের। রাজুক থেকে কোনো প্রতি উত্তর পাইনি, সেই ক্ষেত্রে আমরা হাইকোর্টে গিয়েছি। এটা হাইকোর্টে আমরা একটা রিট করার জন্য চেষ্টা করেছি, তো ওইটাও মোটামুটি সরকার রিসিভ করেছে। কিন্তু উচ্ছেদে অংশ নেয়া রাজুক কর্তৃপক্ষ জানিয়েছে হাইকোর্ট থেকে পিটিশনের কাগজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে, কিন্তু উচ্ছেদ চলমান থাকবে।
আর আমাদের উদ্দেশ্য কারো ক্ষতি করা না, আমাদের উদ্দেশ্য আইনের প্রতিপালন করা। কোনোটারই অনুমোদন ছিল না, তো আমাদের কাছে নির্দেশ হচ্ছে অনুমোদনবিহীন সবগুলো অপসারণ করতে হবে। তো সেই জন্য আমরা এই অভিযান করছি। এর আগে গত 5ই ফেব্রুয়ারি 7 দিনের মধ্যে বিলবোর্ড সরিয়ে নেওয়ার গণবিজ্ঞপ্তি দিয়েছিল রাজু কর্তৃপক্ষ। এর আগে গত 22শে জানুয়ারি ৭১ টেলিভিশনে একটি প্রতিবেদনও প্রচার হয়েছিল। বনশ্রী হালদার, ৭১। সাজেকের অগ্নিকাণ্ডে রিসোর্ট মালিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী। আগুনে পুড়েছে তাদের 35টি বসত বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে 140টি রিসোর্ট ও কটেজ। ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান এসব নিঃস্ব মানুষেরা। ফায়ার সার্ভিস বলছে টেকসই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় আগুনে ক্ষতির পরিমাণ বেড়েছে। ওমর ফারুক সুমনের তথ্য, ছবিতে প্রতিবেদন। দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি এখন দগ্ধভূমি। কিছু কিছু পয়েন্টে এখনো ধোঁয়া উঠছে। পর্যটন নির্ভর এই পাহাড়ে অনেক আগে থেকেই বসবাস ত্রিপুরা ও লুসাই জনগোষ্ঠীর 35টি পরিবারের, যাদের মাথা গোজার ঠাঁই এখন নেই। নিজেদের ব্যবহার করার কাপড় চোপড় হইতে অনেক কিছু দেখছি পাতি, আমাদের দান পর্যন্ত পুড়ে গেছে। ঘরের ভিতরে দান ছিল, এখন আমরা কি খাবো? ঘর পুড়ে গেছে মানে সবগুলো শেষ, কিছু জিনিস বাইর করতে পারে না। ক্ষতিগ্রস্ত পাহাড়িদের পাশাপাশি এখানকার ব্যবসায়ীদের চোখে মুখেও ক্ষতির ছাপ। মুহূর্তের মধ্যে সব হারানো তারা এখন ভাবছেন কিভাবে ঘুরে দাঁড়াবেন। বোমা ওঠার পরে আমরা লোকজন নিয়ে এখান থেকে দইরাই দিকে আসছি, ওরা দেখেছি শুধু দুমা আর দুমা। আদা, মরিচ এগুলো ছিল বাড়িতে, সব এগুলো মানে আর বাঁচাইতে পারি নাই। মানে এখন একদম রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ইউপি সদস্য জানান আগুনে অন্তত 140টি রিসর্ট, কটেজ ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখনো সরকারি কোনো সহায়তা পাননি। সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক, আমাদেরকে আরো একবার সাজেকটাকে ফুটিয়ে তুলুক, এটাই সরকারের কাছে আমি আহ্বান করি। পর্যটন কেন্দ্র থেকে প্রায় 45 কিলোমিটার দূরে দীঘিনালা উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস পৌঁছাতে 2.5 থেকে 3 ঘন্টা লাগে। সাজেক দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। এছাড়া উঁচু পাহাড়ে দীর্ঘ সময় ধরে পানি সংকট তো আছেই। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। সোমবার দুপুরে 12:30টায় সর্বগ্রাসী আগুনের তাণ্ডব শুরু হয়ে মাত্র 5 ঘন্টায় ধ্বংসস্তূপে পরিণত হয় সাজেক ভ্যালি। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসেব কষা এখনো শেষ না হলেও প্রশাসন থেকে বলা হচ্ছে ক্ষতির আনুমানিক পরিমাণ 1.5 কোটি টাকা। আব্দুল আল মামুন, ৭১। পুলিশ সহ অন্যান্য বাহিনীতে দ্রুত সদস্য বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সাভারের হর্টিকালচার সেন্টারে মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয় হতে হবে, পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি একটা কথা বলবো, জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশটা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। চলতি বছর ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব এবং সে লক্ষ্যেই নির্বাচনের সব প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ 2025 উপলক্ষে জেলা উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কয়েকটি বিষয় সংস্কার করে এই সময় নির্বাচন করা যাবে, তবে মোটা দাগে সংস্কার করে নির্বাচন দিতে হলে 26শে জুনে নির্বাচন দিতে হবে। সভা শেষে নির্বাচন কমিশনার মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌরসভায় ভোটের নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। স্থানীয় নির্বাচন বলতে সিটি কর্পোরেট নির্বাচন
পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, এই সবগুলো নির্বাচন যদি আমরা শুরু করি তাহলে প্রায় 1 বছর সময় লাগবে। তাহলে পরে আমাদের যেই সময়ের যেই ঘোষণা, ডিসেম্বরের ভিতরে যদি আমরা করতে চাই তাহলে হয়তো বা এই টাইম লাইনের ভিতরে থাকা সম্ভব হবে না। আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি, আমরা প্রস্তুত। পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো হচ্ছে। এই অবস্থায় জাতীয় নির্বাচন হলে রক্তের বন্যায় ভেসে যাবে দেশ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার নীলফামারীতে ডোমার উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতে ইসলামে আয়োজিত পথসভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি না থাকায় মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এই ভোগান্তি কমাতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। পরে দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, দেশের মোট জনগোষ্ঠীর 40% যুবক, যাদের 60% বেকার। জামাত দেশ পরিচালনার সুযোগ পেলে যুবকদের শিক্ষা জীবনের শেষ দিনেই সার্টিফিকেটের সাথে চাকরির অফার লেটার দেওয়া হবে। সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দিতে হবে। অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে, কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে। এরাই দেশ চালাবে, দেশের নীতি পলিসি তৈরি করবে। এই জন্য আমার সহকর্মী বলেছেন, আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই। যেই দল কাস্ট হওয়া ভোটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অতটা সিট পাবে। গত 15 বছর ছিল কালো যুগ। আলেম ওলামাদের দাড়ি, টুপি ও কোরআন হাদিস দেখলেই জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার বিকেলে বরগুনা টাউন হল মাঠে জেলা জামাত ইসলামের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন করতে 5 থেকে 6টি দপ্তর সংস্কার করে নির্বাচন দিতে যতটুকু সময় লাগে ততটুকু অপেক্ষা করবে জামাত ইসলাম। তিনি আরও বলেন, একদল চাঁদাবাজি করে সব কিছু দখল করেছে। এসব চাঁদাবাজ মাস্তানদের থেকে দেশকে রক্ষা করতে হবে, আর প্রতি বিপ্লবের ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের রুখে দিতে হবে। সভা শেষে আগামী সংসদ নির্বাচনে বরগুনা 1 আসনে জামাত ইসলামের জেলা আমির অধ্যাপক মহিবুল্লাহ হারুন ও বরগুনা 2 আসনে ডক্টর সুলতান আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। জাতিসত্তা ধ্বংস করেছে, আলেম ওলামা পীর দাড়ি টুপি দেখে জঙ্গি বানিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলীর মতো নিরপরাধ নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে বিভিন্নভাবে সহযোগিতা করবে পাকিস্তান। একই সাথে ব্যবসা বাণিজ্যের প্রসারে বিনা শুল্কে বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানির আশ্বাস দিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে পাকিস্তান হাই কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চেম্বারের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে জেলার বিভিন্ন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। সভায় তারা ভিসা সহজীকরণ সহ 2 দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে সহযোগিতা চান। পরে হাই কমিশনার তাদের আশ্বস্ত করে বলেন, 2 দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তাই ব্যবসা বাণিজ্য প্রসারে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে। Ideas about this tax-free export of Pakistani goods to Bangladesh. I think those things need to be discussed at the government level, and at appropriate forum we will certainly be engaging with the Bangladesh government to see if we can do something about it. But all in all, I'm so happy that things are going up. Things are looking up for both our countries in economic, trade, people to people, culture. নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রিজ চালু হওয়ার পর থেকেই ব্রিজের উপর বসতে শুরু করেছে অবৈধ দোকানপাট। এখন ফুটওভার ব্রিজের পুরো অংশে জামা কাপড়, বেল্ট, মানি ব্যাগ, জুতা, ব্যাগ,
ফল ও আয়না চিরুনি সহ নানা ধরনের অর্ধশতাধিক দোকানপাটে ভরে গেছে। পথচারীদের দাবি ফুটওভার ব্রিজটিতে নিরাপদ যাতায়াতের উপযুক্ত করা হোক। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে সাইনবোর্ড বাস স্ট্যান্ডে নিরাপদে রাস্তা পারাপারের জন্য করা হয়েছিল ফুটওভার ব্রিজ। বর্তমানে তার পুরোটাই হকারদের দখলে। এলাকাবাসীর অভিযোগ, ফুটওভার ব্রিজ মানুষের নিরাপদ যাতায়াতের জন্য দেয়া হলেও এটা ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে। আবার ব্রিজের উপরে হকার থাকায় ক্রেতা থাকে সব সময়, ফলে অনেক মানুষের ভিড়ে চলাচলে কষ্ট হয়। ওনাদের যে রাস্তায় তো বসার রাইট নেই, এটা একটা ওয়ে, চলার জন্য একটা রাস্তা। ফুটওভার ব্রিজ হচ্ছে মানুষের সেফটির জন্য দেওয়া, সেটা ব্যবহার করা হচ্ছে অন্য কাজের জন্য। ওনাদের কারণে তো রাস্তাটা পুরো ভরে থাকে, সেই জন্য হয়তো চলাচল করাটা খুব কষ্ট হয়ে যায় আমাদের। যখন ক্রেতারা কোনো কিছু কিনে বা কিছু বিক্রি করে, তারা তো এই কারণে এখানে ভিড় হয়ে যায়, তো এই জন্য আমাদের যেতে অনেক সমস্যা হয়। এখন মানুষ যদি দেখে যে আপনি ওই পার থেকে এই পার আসতে আমার 15 মিনিট সময় লাগবে, তখন সে কি করবে, নিচ দিয়ে হাইটা বাস আসবে কি না আসবে সেটা দেখবে না, সে কি করবে, রাস্তা দিয়ে হাইটা চলে আসতে চাইবে। এই যে মানুষ হাঁটতে পারে না, এত ভোগান্তি সৃষ্টি করে, তো এইটার জন্য আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। ট্রাফিক ইন্সপেক্টর বলছেন, হকার উচ্ছেদের জন্য সকাল সন্ধ্যা তাদের কার্যক্রম চলছে। বিভিন্ন মালামাল জব্দ করা শুরু করছি। তারা যখন এখানে আসবেন, আমরা মুসলেখা সাপেক্ষে তাদেরকে ওই মালামালগুলো হস্তান্তর করব, অন্যথায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। আর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জানতে পারলাম যে ফুটওভার ব্রিজের উপরে মাছের দোকান, বিভিন্ন ধরনের দৈনন্দিন যে গুডসগুলো আছে সেগুলো বিক্রি করছে। এগুলো আমরা অবশ্যই আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো ব্যবস্থা নেব। সাধারণ জনগণের প্রত্যাশা, দ্রুতই ফুটওভার ব্রিজ হকার মুক্ত করে নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করবে প্রশাসন। ফারদিন নীরব, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, ব্রিজের উপর থেকে অবৈধ দোকানপাট সরাতে কি ধরনের উদ্যোগ রয়েছে প্রশাসনের, জানাবেন। তিশা, এ ধরনের এখনো পর্যন্ত তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। তবে বছর 3 আগে এই ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক 8 লেনের মহাসড়ক আছে, মহাসড়কের উপরে ব্যাপক জনগণের চাহিদার ভিত্তিতে এই ফুটওভার ব্রিজটি তৈরি করা হয়। ফুটওভার ব্রিজটি তৈরি করার পর থেকে এটাকে কোনো ছোটখাটো একটা সুপার শপ আপনি বলতে পারবেন। মাছ, মাংস, কাপড় চোপড়, সবজি থেকে শুরু করে বিরিয়ানি পাওয়া যায় না এমন কোনো কিছু নাই। আপনি সবকিছু পসরা বসে সাধারণত এখানে। এর ফাঁকে দুষ্কৃতিকারী কিছু তো ছিনতাই করে থেকেই যায়। এর চতুর্পাশের অবস্থাটা যদি আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে মানুষ ওপার যাচ্ছে এপার আসছে, প্রতিদিন প্রায় লক্ষাধিকের উপরে লোকজন রাস্তার এপার ওপার হয়ে থাকে। এর মধ্যে যেভাবে তারা বসে থাকে, সেখানে একজন সাধারণ মানুষের পক্ষে চলাচল করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। এর বাইরে একটা র্যাম্প দেওয়া হয়েছে সাধারণত রুগী আসার জন্য। তিশা, আপনি জেনে থাকবেন এই র্যাম্প দিয়ে মোটরসাইকেল পারাপার হয়। রাস্তার ওপার থেকে একটু 1-1.5 কিলোমিটার ঘুরে নারায়ণগঞ্জে ঢুকবে, সেটা না করে তারা ভেতর দিয়ে আসে। আরেকটা বড় ত্রুটি, যেটা কিছুক্ষণ আগেই আমাদেরকে খুব ঝাড়লেন কয়েকজন পথচারী, র্যাম্প ফুটওভার ব্রিজ সাধারণত শেষ হয় রাস্তার কোন একটা প্রান্তে, শেষ প্রান্তে, অথবা ফুটপাত যেখানে থাকে, কিন্তু এটা শেষ হয়েছে রাস্তার মধ্যে। শেষ হওয়ার পরে 20 ফিট একটা রাস্তা পের হতে হয়, তারপরে 15 ফিট একটা ডিভাইডার পার হতে হয়, তারপরে আরেকটা 20 ফিট রাস্তা পার হয়ে যাত্রী সাধারণকে ফুটপাতে উঠতে হয়। এই যে একটা বিড়ম্বনা, এই যে একটা ঝুঁকি রয়ে গেল ফুট ওভারব্রিজ করার পরেও, এটা নিয়ে আসলে ক্ষোভ ঝেড়েছেন কিছুক্ষণ আগে কিছু স্কুল ছাত্রী আমাদেরকে বলেছেন, রুগী আমাদেরকে কয়েকজন আমাদেরকে জানিয়েছে যে তাদেরকে এভাবে যাতায়াত করাটা কতটুকু ঝুঁকিপূর্ণ। এটা 3 কোটি টাকা প্রায় ব্যয়ে এই ফুট ওভারব্রিজটি করা হয়েছিল, কিন্তু আদতে সুবিধা পাচ্ছে খুবই কম সংখ্যক মানুষ। কারণটা হচ্ছে, একে তো এটা দখল বাণিজ্যের মধ্যে চলে গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদেরকে একটা কিছু পরিমাণ টাকার বিনিময়ে এখানে তাদেরকে বসতে হয়, বসার পরে তারা মূলত এখানে ব্যবসা করতে পারে। তার বাইরে
তারা যখন সাধারণ মানুষ যখন চলাচল করে, বিশেষ করে আরেকটু পর 11টার পর থেকে রাতের 11টা পর্যন্ত যে একটা অবস্থা হয় তিশা, এটাকে কোনোভাবেই ফুটওভার ব্রিজ বলা যায় না। এটা একটা আপনি বাজার বলতে পারেন। এখানে আপনার কিন্তু প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন। তো এমনই একটা অবস্থায় জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন তারা মোবাইল কোড করবেন। তো আমরাও আশা করতেছি তারা হয়তো খুব শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। কিন্তু এটা হাইওয়ে পুলিশের আওতায় গাজীপুর রিজিয়নে। তো এখানকার যিনি আছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, তিনিও আমাদেরকে বলেছেন যে তারা আসলে উচ্ছেদ অভিযান করে, কিন্তু করার পরপরই তারা বসে যায়। আসলে এটা তারা স্থায়ী কোনো সমাধান করতে পারছে না, তবে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আশা করি এটা খুব দ্রুতই সমাধান হবে তিশা। তো পরবর্তীতে এই ব্যাপারে কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তিশা। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। হাবিবুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জে ব্রিজের উপর অবৈধ দোকানপাট স্থাপন নিয়ে যারা ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। চলে যাচ্ছি পরের সংবাদে। টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ঔষধ কেনা। অর্থ বছরের 8 মাস পার হলেও ওষুধের টেন্ডার ডাকা হয়নি এখনো, যে কারণে দেখা দিয়েছে ওষুধ ও ভ্যাকসিনের সংকট। র্যাবিস ভ্যাকসিনেরও প্রভাবটাই সবচেয়ে বেশি চোখে পড়ছে। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুর জেনারেল হাসপাতালের জলাতঙ্ক বিভাগ। প্রতিদিন গড়ে 130 থেকে 140 জন রোগী আসছেন কুকুর, বিড়াল, বানরের কামড় অথবা আঁচড়ের ক্ষত নিয়ে। রোগীর স্বজনরা জানান, হাসপাতালে র্যাবিস ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে নিয়ে জলাতঙ্ক টিকা দিতে হচ্ছে। হাসপাতালের ফার্মেসিতে অন্যান্য রোগের ওষুধেরও সংকট রয়েছে। ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীর বেশিরভাগই জানালেন ওষুধ বাইরে থেকে কেনার কথা, যে কারণে চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না বহু দুস্থ রোগী। কুকুর এবং বিড়ালে কাটা রোগী নিয়ে তো আমরা তো ভাই এখানে এসে আপনার একটা ভোগান্তি শিকার হয়ে যাচ্ছি, কারণ এখানে ভাই ভ্যাকসিন অ্যাভেলেবল নেই। 4-5 হাজার তো খরচ হবে, এইভাবে চলছি। আজকে 700-800 টাকার ওষুধ নিয়ে আসলাম, এই স্যালাইন কিনলাম, এগুলো কিনে নিয়ে আসলাম। হাসপাতালের নার্সরা এই সংকটের কথা স্বীকার করে জানান, ওষুধের সরবরাহ না থাকায় তাদেরও এভাবে চালাতে হচ্ছে। এখন সাপ্লাই নেই, ইনজেকশন কিটোরোলাক এটা আমরা রোগীদের কেনাচ্ছি। ইনজেকশন তীব্র ব্যথার কারণে ন্যালবানটা কিনাচ্ছি। কটসন যেটা শ্বাসকষ্টের জন্য খুবই দরকার আমাদের রোগীদের, এটা আমরা কিনাচ্ছি। রোগীরা আসছে, আমরা বলছি যে একটা ভ্যাকসিন কেনেন আপনারা 4 জন মিলি কিনলে একটা ভ্যাকসিন 4 জনকে দেওয়া হয়। ভ্যাকসিনের স্বল্পতার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন খুব স্বল্প সময়ের জন্য আমাদের কিছুটা স্বল্পতা দেখা গিয়েছে। এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। আর টেন্ডারের ব্যাপারে সুপার মহোদয়ের সাথে পরামর্শ হচ্ছে, এটাও প্রক্রিয়াধীন আছে। চলতি অর্থ বছরে হাসপাতালটি 4 কোটি 87 লাখ টাকা বরাদ্দ পেলেও টেন্ডার ঝুলে থাকায় ওষুধ কেনা হয়েছে মাত্র 2 কোটি 13 লাখ টাকার। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, মেহেরপুর হাসপাতালের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, হাসপাতালে কি পরিমাণ ওষুধ প্রয়োজন এবং সংকট কাটাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, কি তথ্য আছে আপনার কাছে? আমি রয়েছি মেহেরপুর জেনারেল 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আপনি জানেন, চলতি অর্থ বছরে 4 কোটি 13 লক্ষ টাকার ওষুধ ক্রয়ের বরাদ্দ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ 2 কোটি 13 লক্ষ টাকার ওষুধ ক্রয় করেছে। বাকি ওষুধ কিন্তু টেন্ডার জটিলতার কারণে ক্রয় করতে পারিনি। এই বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারা যে বিষয়টি বলছে যে টেন্ডার প্রক্রিয়ার যে জটিলতা, এটা খুব শীঘ্রই নিরসন হবে এবং এই নিরসনের পরে কিন্তু বাকি ওষুধ তারা ক্রয় করতে পারবেন। আমরা রোগীর স্বজন, আপনি জানেন, বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়েছি। রোগীর স্বজন এবং রোগীরা যে বিষয়টি বলছে, বিশেষ করে যে হলো জলাতঙ্ক বিভাগ, সেই বিভাগে গিয়েছি। প্রতিদিন 140 থেকে 150 জন রোগী কিন্তু বিভিন্ন পশু পাখি দ্বারা আক্রান্ত হয়ে কিন্তু এই হাসপাতাল সেবা নিতে আসছে। তারা এসে কিন্তু যে চিকিৎসার মূল উপাদান, যেটা হচ্ছে র্যাবিস ভ্যাকসিন, এই ভ্যাকসিন কিন্তু তারা পাচ্ছে না।
না, তাদেরকে বাইরে থেকে ক্রয় করতে বলা হচ্ছে এবং তারা কিন্তু এই বাইরে থেকে ক্রয় করে এনে এই ভ্যাকসিন দিচ্ছে, যার কারণে কিন্তু রোগীর স্বজন এবং হাসপাতাল যে কর্তৃপক্ষ এবং সেবিকা রয়েছে তাদের সঙ্গে কিন্তু নিয়মিত বিতরণ রয়েছে। পাশাপাশি অন্য ওয়ার্ডেও খোঁজ নিয়েছি, তারা বলছেন যে আগে যে ওষুধ ক্রয় করতে হতো সেই ছাড়া অনেক বেশি পরিমাণ ওষুধ তাদের ক্রয় করতে হচ্ছে। তাদের যে ব্যয়, সেই চিকিৎসা সেবার ব্যয় তাদের কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরো যে বহির্বিভাগের যে রোগী তাদের সঙ্গে কথা বলছে, তারাও যে বিষয়টি বলছে আগে যে বিভিন্ন কয়েক রকমের ওষুধ পাচ্ছেন তারা কিন্তু এখন পাচ্ছেন না, যার কারণে কিন্তু এই চিকিৎসা সেবা নিতে আসে কিন্তু রোগীরা কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তিশা, আপনাকে, আপনি আছেন সেখানে, থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার কাছে আসব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নজর পড়েছে এবার দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের উপর। সেবার বিনিময়ে বাণিজ্যিক পৌরকর হিসেবে বন্দরের কাছ থেকে বছরে ১৬০ কোটি টাকা দাবি করেছে সিটি কর্পোরেশন। শুধু পৌরকর নয়, পণ্যবাহী ভারী যানবাহন চাইলে ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতের জন্য লাভের ১% কর দিতে বন্দর কর্তৃপক্ষকে দাবি দিয়েছে চসিক। এ নিয়ে চলছে চিঠি চালাচালি ও দর কষাকষি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। সেবার বিনিময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2019 সাল পর্যন্ত বার্ষিক 39 কোটি টাকা কর দিতে হতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। বিগত সরকারের সময় 2020 সালে আইন সংশোধনের মাধ্যমে 40% বাড়িয়ে 45 কোটি টাকা কর দেয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু জুলাই বিপ্লবের পর মেয়র হিসাবে দায়িত্ব নেয়ার পর ডাক্তার শাহাদাত হোসেন সিটি কর্পোরেশনের আয় বাড়াতে বন্দরের পৌরকর পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে বন্দরের 1,40,77,000 বর্গফুট স্থাপনার পৌরকর নির্ধারণ করা হয় 160,16,00,000 টাকা। পরিশোধিত 45 কোটি বাদ রেখে বাকি 125 কোটি টাকা শোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন এবং যে কোনো উপায়ে তা আদায় করা হবে বলে জানান চসিক মেয়র। আমি করে দেব ইনশাআল্লাহ, আপনার কথা দিচ্ছি, এই কাজ আমি করে দেব। আমি যতদিন আছি বন্দর থেকে মাসুল এই সিটি কর্পোরেশনকে আমি নিয়ে দেব। উন্নত দেশের বন্দরগুলো নিজ নিজ শহরের উন্নয়নে লাভের একটি অংশ বরাদ্দ দিলেও চট্টগ্রাম বন্দর এক্ষেত্রে ব্যতিক্রম। প্যাকেজ পৌরকর ছাড়া আর তেমন কোনো কর পরিশোধ করতে হয় না। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের কাছে আয়ের 1% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে 1% সিটি কর্পোরেশনকে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে পৃথক দুটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা যৌথ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। সেই কমিটিটা প্রক্রিয়াধীন আছে, ওনারা কাজ করছেন। যৌথ কমিটি সিটি কর্পোরেশনের লোক থাকবে, আমাদের কর্মকর্তারা থাকবেন। এই কমিটি যেটা অ্যাসেসমেন্ট করবে সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী পরবর্তীতে আমরা আলোচনা করে আসলে দুই পক্ষের বিষয়টাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের মতে নগরীর সড়কগুলোর ধারণ ক্ষমতা 6 থেকে 10 মেট্রিক টন হলেও বন্দরের কারণে 50 থেকে 60 মেট্রিক টন পণ্য বোঝাই যানবাহনও চলাচল করছে। আর এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় ব্যবস্থাপনা খরচ বাড়ছে সিটি কর্পোরেশনের। তাই সেবার বিনিময়ে সিটি কর্পোরেশনের এই কর দাবি করতে পারে বলে মনে করেন নাগরিক সমাজ। এই সুযোগগুলো কর্পোরেশন তৈরি করেছে। কর্পোরেশনের অধীনে যারা মানুষজন আছে, যেসব লোকজন এখানে থাকেন তাদের জন্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 4 থেকে 5,000 কোটি টাকা আয় করে। এর মাঝে কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ নিজস্ব খরচ মিটিয়ে 800 থেকে 1,000 কোটি টাকা বছরে জমা হয় বন্দরের নিজস্ব তহবিলে। শরীফ আজাদ প্রীতম, 71। জামালপুরের বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে 2 বছরের এক শিশু মারা গেছে। সাদুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, বুধবার শিশুটি ঘরের কাছে টিউবওয়েলের পাশে পানি ভর্তি বালতি নিয়ে খেলছিল। এক পর্যায়ে পা পিছলে শিশুটি বালতির পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নারায়ণগঞ্জে ফতুল্লায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছেন ফতুল্লা থানা পুলিশ। বুধবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার সিলেটের করিমগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুক্তিপণের 50,000 টাকা না পেয়ে শিশু বাইজিদকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে সে।
সোমবার 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় চটপটি খাওয়ানোর কথা বলে শিশু বাইজিদকে অপহরণ করে ফেরদৌস। পরে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় বাইজিদের পরিবার টাকা দিতে রাজি হয়, কিন্তু পরে ফেরদৌস এর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার দাপা ইন্দ্রাকপুরের শাহাবুদ্দিন হাজির ইট ভাটার ঝোপের ভেতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে এই বাচ্চা এবং ফ্যামিলির সাথে 2 মাস ধরে সম্পর্ক বিল্ড আপ করে এই বাচ্চাকে সে অপহরণের প্ল্যান করে। অপহরণ প্ল্যান করে সে যখন বাচ্চাকে নিয়ে যাচ্ছিল 24 তারিখ সন্ধ্যায়, তখন বাচ্চা যখন এই ইট ভাটায়, ফতুল্লা থানার পাশে ইট ভাটায় নির্জন জায়গায় নিয়ে যায়, বাচ্চা ভয় পেয়ে যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন বাচ্চাকে সে নিবৃত করতে গিয়ে, থামাতে গিয়ে বাচ্চাকে মেরে ফেলে। জামালপুরের মেলান্দহে উপজেলায় 4 ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। পুলিশ সুপার জানান, বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা হল রুমে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। গ্রেপ্তার 4 জন হলেন চরবানি পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ভুট্টু, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান SM সাইদুজ্জামান সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী টুটুল ও হাবিব নামে 2 বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত 10টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদি এলাকায় এই ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, 2 বন্ধু সোনারগাঁয়ে বেড়াতে আসে। রাতে টিপুরদি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিব নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় টুটুল। এই ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি। রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের উপর হামলা করে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে আসামির পরিবার। এই ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, বুধবার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এই সময় 310 পিস ইয়াবা ও 4 বোতল ফেন্সিডিল সহ ফরিদ শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে গাড়িতে তোলার সময় পরিবারের সদস্যরা গোয়েন্দা পুলিশের উপর হামলা করলে SI ওয়াহিদুল হাসান গুরুতর আহত হন। পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। ফরিদ শেখের বিরুদ্ধে রাজবাড়ী সহ বিভিন্ন থানায় 9টি মাদক মামলা রয়েছে। অবৈধভাবে ভারতে যাওয়া 15 জন বাংলাদেশিকে মেহেরপুরের মুজিবনগর সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ফিরে আসা বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে যাওয়ার কথা স্বীকার করলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বা প্রশাসন এ ব্যাপারে কোনো কথা বলেনি। ফিরে আসা ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। তারা ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে। বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF রাত 1টার দিকে কাঁটাতার পার করে তাদেরকে বাংলাদেশের মধ্যে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আসেন। সকালে তারা যার যার বাড়িতে চলে যান। ফিরে আসাদের বাড়ি পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। সারা দেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 11:30টায় কলাপাড়ায় সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণ নির্যাতন বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শেষে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্দোলনের ঘোষণা দেন। কিশোরগঞ্জের ভৈরবে ফল মার্কেটে কিশোর গ্যাংয়ের হামলা ও কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ফল ব্যবসায়ী মালিক সমিতি ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
বুধবার ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এতে অন্তত ৩ শতাধিক ফল ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকরা বিভিন্ন স্লোগানে ফেস্টুন ও ব্যানার হাতে অংশ নেয়। এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এর আগে মঙ্গলবার সকালে শহরের সিলেট বাসস্ট্যান্ড এলাকার ফল মার্কেটে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় তৌফিক নামে এক কর্মচারীকে বেধড়ক মারপিট করে তুলে নিয়ে যাবার চেষ্টা চালায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তৌফিককে স্থানীয় ব্যবসায়ীরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। বুধবার শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে চলমান ফসল রক্ষা বাঁধের কাজের অনিয়মের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও এখনও ৬০ ভাগ কাজ শেষ হয়নি। অথচ প্রতিদিন খাতা কলমে অগ্রগতি প্রতিবেদন তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা জানান তারা। গাফিলতির কারণে ফসল ডুবির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তারা। আধুনিক জ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার দুপুরে লালমনিরহাটে এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় দেশের গর্বের প্রতীক। এখানে গড়ে উঠছে বিমান প্রকৌশলী, গবেষক ও মহাকাশ বিজ্ঞানী। এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিযোগিতা করবে বলেও জানান তিনি। এ সময় বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ও পাহাড় রক্ষায় শ্রমিকদের না ধরে পাহাড় কাটার সাথে যুক্ত মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার নগরীর আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর ২১শে বইমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসকের দায়িত্ব মালিকের বিরুদ্ধে মামলা করা। এছাড়া তিনি নগরবাসীকে পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করতে বলেন। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহান ২১শে স্মারক সম্মাননা পদক ও ৬ জনকে সিটি কর্পোরেশনের সাহিত্য পুরস্কার দেন। পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৪ সালে এইচএসসি ও এসএসসি পরীক্ষার জিপিএ 5 ও জিপিএ 4 প্রাপ্ত মেধাবী ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উন্নয়ন সংস্থা হিট বাংলাদেশ কলাপাড়া শাখার আয়োজনে সংস্থার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 10 শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এককালীন ৫,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি ও জিপিএ 4 প্রাপ্ত 42 শিক্ষার্থীকে ক্রেস্ট ও ৪,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সংস্থা নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন জানান, হিট বাংলাদেশের সুফলভোগী পরিবারের মেধাবী এই শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে সেই জন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা জীবন শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।